আসসালামু আলাইকুম বোন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনার জীবন তো দুঃখের কোনো শেষ নেই। আপনি একজন মুসলিম মানুষ এবং নিজের সন্তান পরিবার সবার দ্বারা আপনি বিট্রেইড হয়েছেন। আপনি একটু বলবেন আমাকে যতটুকু সম্ভব। আসলে আমার জন্ম হলো বরিশালে, হিন্দু ফ্যামিলিতে। তো আমার গায়ের রঙটা সবচেয়ে বড় সমস্যা। আমার গায়ের রঙটা এরকম সাদা হওয়াতে আমার বাবা মা আমাকে অনেক অবহেলা করে। তারা আমাকে খুব ছোটোবেলায় একটা মিশনে ফেলে আসার মতোই। কোনো দিনও তারা আমাকে দেখতে যেত না। সবার বাবা মা দেখতে আসতো, আমার বাবা মা কোনো দিনও দেখতে যেত না আমাকে। কষ্টটা এখানে। মানে আপনি ফর্সা বললে আপনাকে দেখতে যেতেন না? হ্যাঁ, মানে ওনারা ভাবতো এটা কি হয়েছে, কেন হয়েছে, এই ধরনের একটাই ছিল। তো সব সময় তারা আমাকে ছোট চোখে দেখতো। শুধু আমাকে না, আমি আর আমার একটা ভাই। আমার তখন 1.5 বছর বয়স, আমার ভাইটার 9 মাস। তখন আমাদের ওখানে দিয়ে আসছে। যাক, সব ভুলে সব কিছু করে আমরা ওখানে মানুষ হয়েছি, মানুষের মতো মানুষই হয়েছি। আল্লাহর রহমতে, আল্লাহ রহমত করছে। তখন ওখানে থাকতে আমরা মুসলমান ফ্যামিলির সাথে মিশছি, ছেলেমেয়েদের সাথে মিশছি, কথা বলছি। আমি হিন্দু পরিবারের হলেও কি, আমি খ্রিস্টান ধর্ম নিয়ে বড় হয়েছি। ওখানে আমি খ্রিস্টান ধর্ম পড়াশোনা করছি। খ্রিস্টান ধর্ম পড়াশোনা করার যেহেতু মিশনারি, খ্রিস্টান মিশনারি, তো পড়াশোনা করার পরে এসএসসি পরীক্ষা ওখানে দিছি, ওরা দেওয়াইছে। ওখানে দেওয়ার পরে পরে বাড়ি আসছি। বাড়ি আসছি পরে আমার বাবা মা বলতেছে, এখন বাড়ি আসছো কেন আসছো, তোমাকে কিভাবে রাখবো, এখন তুমি বড় হয়ে গেছো, ঠিক আছে, তো তুমি তোমার রাস্তা দেখো। তো তখন আমি কত বছর, 16-17 বছরের বয়স। তো আল্লাহর মতো মোটামুটি আমি তখন খুব, আমার কাছে মনে হতো এবং 10 জনই বলতো খুবই সুন্দরী ছিলাম এবং সুন্দর ছিলামও। তো আমার বাবা মা এরকমভাবে সবসময় করতো, আমি তো তোমাকে রাখতে পারবো না আমাদের গ্রামে, তো দেখা যাচ্ছে অনেকে ডিস্টার্ব করবে, তো তুমি ঢাকা চলে যাও। কিন্তু তার মাথায় এই জিনিসটা কাজ করলো না, ইয়াং একটা মেয়েকে আমি কিভাবে ঢাকা পাঠাবো। মানে কোথায় পাঠাবে, কি পাঠাবে কোনো হিসাব নেই? না, কোনো হিসাব নেই, জাস্ট সে বলছে তুমি চলে যাও। তারপর আমি ঢাকাতে আসছি, যাই হোক যেভাবে হোক আসছি। ঢাকাতে এসে একটা কাজের সন্ধান নিচ্ছি, অনেক ঘুটায় মানে অনেক কী করে পরে আমার একটা রিলেটিভ পাইছি, যে আমার মার মামা। তো তার একটা বাইংয়ে আমার জব হলো। তো বাইংয়ে জব হওয়ার ফলে ওখানে আমি জবও করি, পড়াশোনাও করি নিজেই, সব কিছু নিজেই। তারপর পড়াশোনা করতে গিয়ে আমার ওখানে এক ছেলের সাথে পরিচয় হলো। ছেলেটা মুসলমান। তারপর তার সাথে আমার বিয়ে 2 বছরের মাথায়। মানে আমি বুঝতে পারিনি, আমি ছোটোবেলা থেকে মেয়েদের সাথে বড় হতে হতে আমি, মানে আমার ভিতরে খারাপ চিন্তা ভাবনা কোনো কিছু কাজ করতো না, যে কে আমাকে খারাপ দৃষ্টিতে দেখছে, কে আমাকে কেউ একটা আদর করলে আমি ভাবতাম আমাকে খুব ভালোবাসে, এটাই হলো। কিন্তু সে যে আমাকে ক্ষতি করবে এই জিনিসটা আমার মাথায় কখনো কাজ করতো না। যাই হোক, তখন আমার বিয়ে হয়নি। তখন আমার 17 বছর বয়স, আমি ইন্টার ভর্তি হয়েছি, পড়তেছি। তো ঢাকাতে কাজ করতে গেলে সবার সাথে চলাফেরা করতে হয়। তো যেহেতু আমি বাইংয়ে জব করি, এক গার্মেন্টস থেকে আরেক গার্মেন্টস আমাকে যেতে হবে, তো যাই। তো একসময় পূজা শুরু হলো। পূজাতে আমার খুব ইচ্ছা বাড়ি যাবো, সবার সাথে আমি পূজাটা শেয়ার করব। যে তুমি কোনো দিন পূজা দেখিনি, আমার যেটা ধর্ম সেটা আমি দেখিনি। তো আমি অনেক কেনাকাটা করছি, কেনাকাটা করে বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে বাসার গ্রামে ওটাকে উঠান বলে, ওখানে গিয়ে আমি দাঁড়ানোর সাথে সাথে আমার মা বলছে, দাঁড়াও, পৃথিবীতে কি আর তুমি কিছু খুঁজে পেলে না, যে তুমি মুসলমান ছেলেদের সাথে চলাফেরা করো? তোর বদনামের জন্য তো আমি থাকতে পারতেছি না দেশে। মানে কি? ঠিক আছে, মানে গ্রামে মানুষ, ঢাকা থেকে মানুষে বলে আমি নাকি ঢাকাতে শুধু মুসলমান ছেলেদের সাথে চলাফেরা করি। তো এই হলো। তখন সে বলছে তোর কিছু লাগবে না, তুই এক্ষুনি চলে যা। এই অবস্থায় ঘরে ঢুকতে দিল না? না, তখন সন্ধ্যা 7টা বাজে। তো আমি কোথায় যাব, কি করব আমি বুঝতে পারছি না। অনেকক্ষণ উঠানে বসে থেকে এত জিনিস আমি মার্কেটিং করছি, ওখানে সব রেখে শুধু আমার যেটুকু দরকার সেটুকু নিয়ে আমি বেরিয়ে পড়ছি। তারপরে বরিশাল বাস স্টপে আসলাম, ওখানে সব রাতের মানে বাস ধরলাম ঢাকাতে। তো ঢাকাতে আসলাম, এসে আবার শুরু করলাম, কী ব্যাপার তুই এত আনন্দ করে বাড়িতে গেলি, এত কিছু করলি, কিন্তু তুই চলে আসলি? আমি বলছি আসলে বাবা মা অসুস্থ, তো মারা হয়তো ইন্ডিয়াতে গেছে, বাসায় বাড়িতে তালা মারা পেয়েছি, সবাইকে এটা বলছি। তো সবাই বললো ঠিক আছে, সমস্যা নেই, এখানে পূজা কর, এখানে আমরা ঘোরাফেরা করবো, ঢাকেশ্বরীতে যাব। মানে আমার কিছু ফ্রেন্ড সার্কেল বলছিলাম যে আচ্ছা ঠিক আছে। আমি আর ওদের এই কষ্টগুলো শেয়ার করতে পারিনি। তো প্রতি রাতেই আমি কাঁদতাম।
তো হোস্টেলের মেয়েরা বলতো কী ব্যাপার, তোর কী হয়েছে? তখন আমি ওদের কাছে শেয়ার করছি। তো বলছে ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমরা সবাই একসাথে ঘুরবো ফিরবো। আরে যাদের বাবা মা থাকে না তারা কি করে? তারা কি বড় হয় না? অবশ্যই বড় হয়। তো গেল, এই হলো আমার বাবা মার কাহিনী। তো আমাকে বলতে পারেন আপনার বাবা মা এরকম কেন করলো? আমি জীবনে কোনোদিন শুনি আমি নাই কোনো সন্তান আসলে কি- অসুস্থ হইলেও তার বাপ মা ফেলে দেয়। হ্যাঁ, আমি অসুস্থ ছিলাম ভাই, আমি অসুস্থ হয়ে গেছি, আমি হাসপাতালেও ভর্তি। ইভেন আমি তখন হোস্টেলে থাকি। হোস্টেলে হলো, এটা হলো বিদেশে একটা হোস্টেল। ওখানে সিস্টাররা, এমন কোনো গির্জা, এমন কোনো মসজিদ, এমন কোনো মন্দির ছিল না ফরিদপুরে, গোয়ালন্দ, ওখানে আমার জন্য দোয়া মাহফিল না করছে মানুষে। কারণ আমি ওখানে একটা মানে এমনই একজন ছিলাম, ওখানে আমি মোটামুটি সবাই আমাকে চিনতো। আমি ওখানে বিভিন্ন রকমের মানে প্রোগ্রামে যেতাম, বিভিন্ন আর্ট, বিভিন্ন মানে মোটামুটি সবাই চিনতো আমাকে। জি। তখন আমার রক্ত লাগবে, আমার মাকে বলছে যে আপনার মেয়ের তো এই অবস্থা, রক্ত লাগবে। তো বলছে আমার শরীরে রক্ত না, আমি কি রক্ত দেবো তাকে? আপন মা। আপন মাই। তারপরে আমার অপারেশন হবে, তখন তারা করলো, আমার ওখান থেকে সিস্টাররা বললো যে আপনার আসা লাগবে, আপনার বনসই দেওয়া লাগবে, কারণ আপনার মেয়ের অবস্থা খুবই খারাপ। তখন আমার মা বনসই দিচ্ছে, বনসই দিয়ে বলছে আমি তো হাসপাতালে থাকবো না, আমি তো থাকতে পারতেছি না, আমার অস্থির লাগতেছে, আমাকে এখনই যেতে হবে। তখন আমি বলছি ঠিক আছে, তুমি চলে যাও, তুমি চলে যাও, এখানে দেখার মতো বহুত লোক আমাকে আছে। ইভেন নার্সরা, ডাক্তাররা আমাকে খুবই পছন্দ করতো, খুবই আদর করতো, তারা আসতো, আমার মা আসতো না। সে চলে গেছে। চলে যাওয়ার পরে আবার আমি বাসাতে গেছি। বাসাতে যাওয়ার পরে সুস্থ হয়েছি মোটামুটি। মানে 3 মাস হাসপাতালে ভর্তি থাকার পর একটা মেয়ের মন মানসিকতা কেমন থাকে, তখন আমার বয়স 13। জি। তো হোস্টেলে আসছে, সবাই খুব খুশি, মেয়েরা কবিতা আসছে, সবাই খুব মানে আমাকে আনন্দ দিচ্ছে, করছে, আমার খুব ভালো লাগছে। তো হাসপাতালে আসার পরে 1 রাত থাকার পরে পরের দিন আবার ডক্টর যখন আমাকে চেক করছে, বলছে যে ওর তো ব্লাডের ভিতরে জন্ডিস হয়ে গেছে, ওর এক্ষুনি ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করেন। জি। তো আবার সাথে সাথে হাসপাতালে ভর্তি, আবার আমার মাকে খবর দিছে। তো আমার মা এসে দেখে আমি হাঁটতেছি। আমার মা আমার দিকে তাকিয়ে বড় বড় চোখ করে বলে কি, হ্যাঁ তুই এত সুস্থ, তারপরে কেন তুই বললি যে তুই অসুস্থ? তুই হাঁটতেছিস, তার মানে আমি হাঁটতেছি, আমি সুস্থ, ঠিক আছে? এতগুলো টাকা খরচ করে আসছি দেখতে। তো আমি আচ্ছা ঠিক আছে, তোমার টাকা আমি দিয়ে দিব। হায় রে মা। তখন আমি আশেপাশের মাদের দিকে তাকাতাম ভাই, আর আমার কষ্টে বুকটা ফেটে যেত। এক মা দেখি তার গায়ের চামড়া খুলে তার মেয়েকে, পুড়ে গেছে সেই মেয়েকে দিতে, স্যার আমার মা আমার জন্য কী করতেছে সব সময়। এখন তারা আমার সাথে টোটালি যোগাযোগ করে না, আমার অবস্থা খারাপ, কেউ আমার সাথে যোগাযোগ করে না। যখন আমি বাইরে ছিলাম তখন আমার সাথে সবাই যোগাযোগ করছে, আমার টাকা ভাই দিতে বোন পারছেন তখন? সবাই। এখন কেউ যোগাযোগ করে না। যাই হোক, বিয়ে হয়েছে, আমি ভাবছি আমার জীবনে বুঝি একটা ভালো সুসময় আসছে, সেটাও আমার জীবনে এমন কাল হয়ে দাঁড়াইছে, আমি এটা মানে বলবো কীভাবে, আমার মানে ভাষা আমি খুঁজে পাচ্ছি না। এক মুসলমান ছেলের সাথে বিয়ে হয়েছে, হওয়ার পরে 1 বছরের ভিতরে আমার বেবি হয়ে গেছে। তখন আমি ইন্টার কমপ্লিট করছি, জি। সেকেন্ড বেবি পেটে। তখন আমি জানি যে ওর বউ বাচ্চা আছে। তখন আমার ওখানে ভাড়াটারা সবাই আমাকে, বাড়িয়ালি সবাইকে সান্ত্বনা দেয় যে একটু হন, ধৈর্য হারায় না, অনেক ধৈর্য ধরছে, আরেকটু ধৈর্য ধর। আমার আবার আরেকটা সন্তানও হলো। পরে আমার হাজব্যান্ড এত অত্যাচার করে, আমি আর থাকতে পারতেছি না তার কাছে, অনেক অত্যাচার করে, একদম সীমা ছাড়া, মানে মারে না ঠিক, কিন্তু মানসিকভাবে যেটা আমি খুব কষ্ট পাই, আমি এগুলো সহ্য করতে পারি না। মানসিকভাবে সে আমাকে টর্চারিংগুলো করে। শরীরের মায়ের তো সহজেই চলে যায়, কিন্তু মানসিকভাবে টর্চারিংটা সেটা কিন্তু মায়ের থেকেও বেশি। কোথায় কোথায় সে আমাকে বলতো নোমো, মানে হিন্দুদের বলে না, বিকট ভাষায়, মানে বিকট লাগতো আমার কাছে এই শব্দটা। সে আমাকে বলতো তুই তো নোমো। আমি বলতাম তুমি কি আমাকে দেখে আনো না আমি নোমো নাকি? আমার প্রথম জীবনে আমি যখন রোজা রাখলাম, প্রথম দিন আশেপাশে সবাই ইফতারি বানায়, আমি তো কিছুই করতে পারতেছি না। তো রোজা রাখছি, আমি তাকে বললাম কি আজকে তো আমি ফার্স্ট রোজা রাখছি, তো কিছু আয়োজন, কিছু কিনে দিয়ে যাও। সে বলল যে কী কিনে দেবো, কিছু কী কিনে দেবো তোকে? তো আমি বলছি কি যে যা খায় তাই কিনে দিয়ে যাও। সে বললো না আমি পারবো না, ঠিক আছে যা আছে ঘরে তাই দিয়েই খাবি, তাই চলবে। যাই হোক,
পরে আর কি করব, কিছুই বলার নাই। যে যেভাবে বলতো ওইভাবেই চলতাম। এইভাবে করতে করতে বহুতভাবে সংসারটা কোথায় যায় থামবে, কোথায় কি করব আমি তখন মানে ডিসিশন নিতে পারতাম না যে ওকে আমি ছেড়ে দেবো না ধরে রাখবো। ডিসিশন নিতে পারতাম না, বয়সটা কম ছিল। ওর মধ্যে 2টা বাচ্চা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ইন্টার কমপ্লিট করতে করতে যখন ভর্তি হলাম তখন সেকেন্ড বেবি হয়ে যায়। তো পড়াশোনাও বন্ধ করে দিছে, বই ঠিক কিছুই কিনে দেয় না। সে বলতেছে পড়াশোনা করে, তুই কি পড়াশোনা করতে চাস, তুই যাস হলো ঘুরতে, ফিল্ডিং মারতে, টাঙ্কি মারতে, এরকমভাবে মানে বাজে ভাষা ইউজ করতো। পড়াশোনা বাদ দিয়ে দিছে, আর পড়িনি। কিন্তু আমি একটা দিন ওর সংসারে বসে ভাত খেতে পারিনি, কাজ করেই খাইছি। সে যেভাবেই হোক, যে কোনো একটা কিছুর সাথে জড়িয়েছি, বা স্কুল বা যে কোনো একটা ইসের সাথে জড়িয়ে আমি চাকরি করছি, ভাত খাইছি। তখন চাকরি করতে গেলে আমার মনে হতো আমি স্বর্গে গেছি, যে আমি এখন আমাকে অন্তপক্ষে কেউ কথা শোনাবে না। যখন বাসায় আসতাম তখন আমার মনে হতো যে আমাকে বোধহয় দোজখে ফেলে দেওয়া হয়েছে, ঘরের অশান্তি। তারপর ওর সেকেন্ড ওয়াইফ যখন জানলো, তার অত্যাচার, ওর অত্যাচার মানে দ্বিগুণভাবে বেড়ে গেল। জানলেন কেমনে আপনি? জানলাম একদিন কিভাবে যেন ওর বড় ওয়াইফ আসছে, সেও খুঁজতে খুঁজতে আসছে। জানাজানি হওয়ার পরেই মানে শুরু হলো আমার জীবনে মানে আর চরম অশান্তি। এতদিন যাও একটু ছিল সহ্য করার মতো, এখন আর সহ্য করা যায় না এই দ্বিতীয় এই অশান্তিটা। তারপরে সিদ্ধান্ত নিলাম কি করব। ছেলেরাও বড় হচ্ছে, ক্লাস 7-এ পড়ে তখন বড় ছেলেটা। তো কথায় কথা সে আমাকে প্রতিদিনই তালাক দেয়, মুখ দিয়ে প্রতিদিন সে আমাকে তালাক দেয়, মুখে মুখে প্রত্যেকটা দিন সে আমাকে তালাক দেয়। আজকে তালাক দিলেও দিব, কালকে তালাক দিলেও দিব। 30 বছরের সংসার, মানে আমাকে এমন এমন কথা শোনাতো, মানে আমি নিজে মানে কি বলবো, আমি মনে হয় যে আমি পৃথিবীতে নেই আর কি। আর এই কষ্টগুলো আমি কাউকে শেয়ার করতে পারতাম না। যদি কারো করতে যেতাম, সে আমার দুর্বলতার সুযোগ নিত বা কিছু একটা বলতো। একবার কেস করলাম ওর নামে মহিলা আইনজীবীতে। সে মহিলা আমাকে দুনিয়ার কথা বললো, পাগল হয়ে গেছিলেন, ছেলে দেখলে সামলাইতে পারেন না, বিয়ে বসে গেছেন, মানে অনেক কিছু। মাথা নিচু করে চলে আসছি, যাক ভুলটা আমারই হয়েছে। আসলে ভুলটা আমারই হয়েছে, কারণ আমি না জেনে করছি। মানে আপনি খোঁজ নেওয়ার সুযোগ পান নাই বিয়ের আগে? না, সে আমাকে খোঁজ নেওয়ার সুযোগ দেয় না। সমস্ত জায়গায় সে মিথ্যার আশ্রয় নিছে। তার বন্ধু বান্ধব সবাইকে সে বলছে যে আমি বিয়ে করি নেই, কিছু না। এই হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে, 10 নম্বরে তার বাড়ি আছে, সেই অ্যাড্রেস দিয়েছে, সেই অ্যাড্রেস মতো আমি গেছি। কোনোখানে তার কোনো কিছুই অস্তিত্বই খুঁজে পাইনি। যাই হোক, তারপর ভাবলাম থাক, সংসার চলতেছে এইভাবে প্রায় 16 বছর পার হয়ে গেছে। তো হঠাৎ করে দেখলাম যে সে নেশায় আক্রান্ত, প্রচুর নেশা করে, এবং সে এমন একটা কাজ করে যেটার জন্য পুলিশ তাকে বারবার ধরে নিয়ে যায়। কি করে? এটা হলো বিআরটিতে 2 নম্বরই কাগজপত্র করে গাড়ির। পুলিশ তাকে প্রায় ধরে। এখন আমার বাচ্চা ছোট, আমি মানে অস্থিরতার ভিতরে থাকতাম। ছোট ছেলেটা যখন হয়েছে, ছোট ছেলেটা আমার একটু অটিজম, তো ছোট ছেলেটা যখন হয়েছে তখন সে অ্যারেস্ট হয়েছে। তো শত হোক, তার জন্য আমি সব কিছুই ত্যাগ করছি। মায়াটা আমি কমাইতে পারতাম না, যতই মুখে ফটর করি, মায়াটা কমাইতে পারতাম না। উনি ছাড়া ছিলই বাকি আপনারা? হ্যাঁ, সেটাই আমি ভাবতাম যে সে ছাড়া তো আমার কেউ নাই। তারপরে ছোট ছেলেটা হওয়ার পরে ছোট ছেলে যখন 6-7 মাস, তখন আমি করলাম তাকে, সে অ্যারেস্ট হলো। তখন আমার যেন খুব খারাপ লাগতো। এর আগে অ্যারেস্ট হয়েছে 2 দিন 4 দিন ছাড়াই আনছি, বা সেও বড় বউ হেল্প করছে, আমিও করছি। আর এইবারে সে আর হেল্প করবে না বড় বউ। তো আমার কাছে, আমি যখন তার কাছে গেছি যে আপা এরকম তো অ্যারেস্ট হয়েছে, এখন কী করেন, কয় আমি কিছু জানি না। তো আমার সবসময় খারাপ লাগতো। তখন আমি একা করে উকিলের কাছে গেছি। উকিল বলছে 20,000 টাকা দেন, আমি ছাড়াই দেবো। এখন এই মুহূর্তে 20,000 টাকা আমি কোথায় পাবো? তো চিন্তা ভাবনা করলাম যে কোনোভাবে আমার ছাড়াতেই হবে। তো আমি আমার ঘরের ফ্রিজ, টিভি বিক্রি করে দিলাম। বললাম ও যদি বের হয়ে আসে তাহলে তো আমি করতেই পারবো এগুলো। আর তারপর এর আগে ও নেশা করতে গিয়ে আমার মানে কিছু যা ছিল জুয়েলারি সবই শেষ করছে। সবাই আমাকে বলতো চলে আসো, চলে যাও, একা বাঁচতেছো, ইনকাম করতেছো, যেটুকুই করো, খাও না খাও, বাচ্চাদের নিয়ে একা থাকো, শান্তিতে থাকো, ওকে করো। আমি তারপর ভাবলাম থাক, জীবনে একজনকে তো দরকার আছে। আর আমার বাবা মা যেন আমাকে বলতে না পারে যে গেছিস তো, ঠিক আছে গেছিস তো কিছুই তো করতে পারলি না, ফেলেই তো গেল, এটা যেন আমাকে বলতে না পারে। আমি সবসময় এটা চিন্তা ভাবনা করতাম। কিন্তু
2016 সালে আমি তখন টিকতে না পেরে তাকে আমি ডিভোর্স দিয়ে দিই। তার টর্চারিংটা এত বেড়ে গেছে, মানসিকভাবে, সামাজিকভাবে, শারীরিকভাবে, সবভাবেই। কীরকম বলবেন? মানসিকভাবে তো সে মনে করেন আমাকে অনেক ধরনের কথা বলতো, 3টা বাচ্চা, তারপরও সে সবসময় ভাবতো আমি বুঝি আউটসাইডের কোনো আছে আমার, আসলে কিছুই নেই। আমি বাচ্চা সামলাই কুল পেতাম না। আমি সকালবেলা 2টা টিউশনি করতাম, তারপরে বাংলা লিঙ্কে ফিল্ডে জব করতাম। তখন বাংলা লিঙ্কের একটা প্রথম সিম সেল হতো ফিল্ডে, সেটা করতাম 5টা পর্যন্ত। 5টার পরে এসে 8টা থেকে 10টা পর্যন্ত আমি একটা মহল্লার সমিতি আছে না, সমিতিতে জব করতাম। তাহলে আমি সারাদিন জবের উপর থাকতাম, রাত 11টা বাজে বাসা আসতাম ক্লান্ত শরীরে, বাচ্চাদের রান্না বান্না করতাম, খাওয়াতাম। ইভেন চাকরি করে আসতে আসতে রাস্তাঘাটে যে তরকারি পাইতাম সস্তা, সেটাই আমি কিনে নিয়ে আসতাম, কিনে এনে বাচ্চাদের খাওয়াইতাম বা রান্না বান্না করে ওদের। তখন খেতে খেতে আমার 12টা বাজতো। 12টার পরে ওর সাথে আমার যুদ্ধ শুরু হয়ে যেত। সারাদিন আমি কী করছি তার হিসাব দেব। আমার মোবাইলে কয়টা কল লিস্ট আছে সেগুলো সে চেক করবে। ইভেন সেই জায়গাতে সে ফোন দিবে। সে এমন করতো, আমার কল লিস্টগুলোকে ফোন দিয়ে তাদের সাথে বলতো কি যে আপনি কত টাকা কন্ট্যাক্ট করছেন, ঠিক আছে? এইভাবে করে সে আমাকে অপমান করতো। শারীরিকভাবে গায়ে তো হাত তুলতোই, মানসিকভাবে তো এটা ছিল। সামাজিকভাবে সে পাশের প্রতিবেশীদের বলতো, যদি কেউ আমার একটু সাপোর্ট গাইতো বা একটু ভালো বলতো, এত ভালো একটা বউ পাইছেন তারপর আপনি এরকম করতেছেন, আমরা হলে থাকতাম না বা কিছু। তখন সে বলতো কি আপনারা ওরে চিনতে ভুল করছেন, ঠিক আছে? আমি তো থাকি, আমি চিনি। এখন সমাজে ভালো মন্দ সবাই আছে, হয়তো আপনি বুঝবেন সে বুঝবে না, বলবে ওর জামাই তো ওরে খারাপ বলে। আবার কেউ যারা দেখতেছে আমাকে তারা সবাই আমার সাপোর্ট করে। তারপর 16 সালে আমি বাদ দিছি, তাকে ডিভোর্স দিতে বাধ্য হয়েছি। শুধু সে আমার সাথে একটা জমি নিয়ে গ্যাঞ্জাম লাগাইছে, এর মধ্যে সে অ্যারেস্ট হয়েছে। আমি যে বললাম ঘরের জিনিস বেচছি, এনজিও থেকে লোন নিয়েছি 25,000, আমার বান্ধবীদের থেকে ধার করতে করতে আমি শেষ। 3.5 লাখ টাকা ঋণে পড়ছি আমি 3টা বাচ্চা নিয়ে। তার জন্য সে বের হয়ে আমাকে বলছে আমি জমি বেচে তোমাকে টাকা দিয়ে দেবো। তখন আচ্ছা ঠিক আছে। তো সে আর জমি বেচে আমার বাচ্চাটা এর মধ্যে অ্যাক্সিডেন্ট করছে। ছোটো ছেলেটা ঘুমন্ত অবস্থায় খাতের থেকে পড়ে ওর খিঁচুনি হয়ে গেছে, ওখান থেকে ও এই যে এখন প্যারালাইসিসের মতন। 11 বছর বয়স। আমি ওর ট্রিটমেন্ট করতে পারিনি ভাইয়া, অনেক চেষ্টা করেছি, যতটুকু ক্ষমতা ছিল আমি করছি, কিন্তু তারপরে ও জমি বেচে এনে বড় বউকে টাকা দিছে, আমার বাচ্চাকে 30,000 টাকা দেয় নাই। একটা হাসপাতালে আমি কন্ট্যাক্ট করছি সিআরপিতে, 30,000 টাকা দিলে তার আমার বাচ্চাকে 15 দিনের মধ্যে ঠিক করে দেবে। আমি আমার হাজব্যান্ডকে বলছি আমাকে টাকা দেওয়ার দরকার নেই, তুমি তোমার বাচ্চাটাকে দাও। সে দেয়নি। বাচ্চাটা আজকে আমার সুস্থ বাচ্চা হয়ে আজকে আমি অসুস্থ বানাই বলছি। আমার নিজের কাছে মনে আমি একটা ব্যর্থ মা, আমি একটা ব্যর্থ সন্তান। আর আমি এখন নিজে এমন হয়েছি, আজকে আমি বিদেশে গেছি ওদের জন্য, সে আমাকে মানসিকভাবে টর্চারিং করতো। রাস্তার মধ্যে সে আমাকে গালাগালি করতো, বান্ধবীদের কাছে সবাইকে বলতো। আমার মন চায় কি ওকে, ওর মুখটাকে বাইরা ফেলি, রাস্তায় ফেলায়। আমি ঠিকই এটা করব। আমি ভয়ে ওর জন্য ঘর থেকে বেরোতে পারতাম না, বাচ্চাদের মুখে খাবার দিতে পারতাম না, কীভাবে ওদের খাবার দিব। উনি বাজার করে আনতো না, টাকা দিত না সংসারে? জি, উনি বাজার করতো, সংসারে টাকা দিত না? না, সে তো তখন তো ওর তো সারাসারি হয়ে গেছে। 16 সালে তাকে আমি ডিভোর্স দিয়ে দিই। আগেই এরকম কিছুই করতো না, বুঝছেন, শুধু বাসায় এসে মাতবাড়ি করতো। তারপর সারাসারির পরে সে এটা মানতে পারে না। সারাসারি হলে তো 3টা বাচ্চা নিয়েই। একটা বাচ্চাও নেয়নি ভাইয়া। ইভেন্ট এখন আমার পরিস্থিতি এত খারাপের দিকে যে এখন আমার জব নেই, আমি কোনোখানে জব করতে পারতেছি না। আমি তাকে রিকোয়েস্ট করেছি আমার বড় ছেলেকে দিয়ে অন্তত একটা সন্তান সে আমার থেকে নিয়ে যাক। সন্তানদের সে খারাপ বানিয়ে ফেলছে। সে বাসায় আসে, আমি বাসায় না থাকলে সে বাসায় এসে নেশা করে। আমার বাচ্চারা তাই শিখছে। আমার কষ্টে এখানেই যে আমি কি এতই এত খারাপ বা কি যে আমি ভালো একটা সন্তান হতে পারলাম না, ভালো একটা স্ত্রী হতে পারলাম না, ভালো একটা মা হতে পারতেছি না। আমি আমার সন্তানদের
আমার সন্তানরা ছোট ছোট 13 বছর 14 বছর তারা নেশা করে। বাপের সাথে বসে? হ্যাঁ, সে আমাকে বলে তোর যতদিন ছাল বাকরা শরীরে থাকবে ততদিন তোর উপর আমার টর্চারিং চলবে, তুই যদি কোনোদিন মরিস হয়তো তখন শেষ হবে। এখন আমি এই 3টা সন্তান নিয়ে আমি এমন অবস্থায় আছি, আমি বাচ্চাদের শিখাই দিই যে একটু বলো ঘর ভাড়াটা দিতে বা অল্প কিছু টাকা দিয়ে সাপোর্ট করতে, না সে করবে না। কিন্তু সে বাচ্চাদের নেশার দিকে ঠেলে দিচ্ছে, আমার বাচ্চারা এখন নেশা করে। আমি ওদের সময় দিতে পারি না, আমি এদিক ওদিক কাজে বের হই, যে আমার তো অন্তপক্ষে ঘর ভাড়া দিতে হবে, বাচ্চাদের খাবার দিতে হবে, কিন্তু কোনোটাই মানে হচ্ছে না। এখন আমার জীবনটা এমন হয়ে আসছে, ও আমাকে এমনভাবে টর্চার সারাসারি হয়ে গেছে। ও আমার বাসায় ঢুকি, আমার ক্যালেন্ডারের ভিতর লিখে রাখি যে মিশন থেকে আসছিস, এখান থেকে তোর যেতে হবে বৃদ্ধাশ্রমে। তা বৃদ্ধাশ্রমে আমি তাকে বলছি, বৃদ্ধাশ্রমে তো ভালো লোকের বাবা মারা যায়, ডাক্তার ইঞ্জিনিয়ারের মারা যায়, কোনো গরিব ঘরের মারা তো যায় না। তো আমার কপাল ভালো, আমি বৃদ্ধাশ্রমে যাব। তোর সন্তানরা তোকে আমি এমন সিস্টেম করে রাখছি তোর বাচ্চাদের ছেলেদের যে তারা কোনো দিন তোকে দেখবে না। আমি আচ্ছা ঠিক আছে, না দেখুক, আমার কোনো এটা নিয়ে কোনো আফসোস নেই, ওরা যদি আমাকে না দেখে না দেখুক, কিচ্ছু করার নেই আমার, কারণ আমার ভাগ্যে যেটা আছে সেটাই হবে। আপনার মা আপন, কিন্তু আমার কষ্ট কি ভাইয়া, আমার ভাইরা তারা বসিলাতে এস্টাবলিশ, সবাই বড় 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 কোম্পানিরই মালিক, তারা নেসলের ডিলার, বড় বড়, মানে অবস্থা অনেক ভালো ওদের। তারা দেশে থেকে লোকায় না চাকরি দেয় 15,000 18,000, কিন্তু আমার ছেলেটা পড়ে আছে অসহায়ভাবে, আমার ছেলেটাকে একটা চাকরি দেয় না। তারা তো আমার ভাই, আমার সাথে নয় তাদের, আমি নয় তাদের মান সম্মান নিয়ে খেলা করছে, আমার ছেলেরা তো আর খেলেনি। ওই যে জানে বোধহয় যে নেশা করে। না না, এটা কেউ জানে, এটা ইদানিংয়ের খবর আর কি। বড় ছেলেটা নেশা করে না, বড় ছেলেটা আমার খুবই ভালো। বড় ছেলেটা ইন্টারে পড়তেছে, পাশাপাশি টপ 10 ম্যাটে জব করতেছে, ঠিক আছে, আছে ভালোই আছে, ও খুব ভালো। কিন্তু ও কন্ট্রোল করতে পারতেছে না এদেরকে, আমিও কন্ট্রোল করতে পারতেছি না। তার বাবা বাসায় আসবে, সেই যে হয়তো এক জায়গায় আমি গেছি কাজের জন্য, তখন দেখা যায় বাসায় আসলো, এসে বাচ্চাদের সাথে সময় কাটালো বা বাচ্চাদেরকে এইভাবে করে মানে এইগুলো শিখাইলো, সে খায়, ঠিক আছে, ও মাই, সে নিজেও বাসায় আসলে এটা খাবে, বাচ্চাদেরকে এগুলো শিখাবে, ঠিক আছে, এই আর কি। আর বাবা মার কথা কি বলবো, বাবা তো আর এখন নেই। মার কাছে যদি একটু ফোন দিতে চাই, তখন আমার মা বলবে কি, আমি ঢাকাতে আছি, সারা বছর আমার কোনো খোঁজ নেয় না, কিন্তু আমার বড় বোন ইন্ডিয়াতে আছে, সে সকালে কি রান্না করলো কি খেলো সেটা সে জানে। তো আমি একদিন বললাম কি মা, একটু ফোনও তো দাও না। সে আমার চট করে বললো, তুই কি আমাকে মোবাইল কিনে দিচ্ছিস যে আমি তোকে ফোন দিব? তখন আমি বললাম, ও আমার কাছে ফোন দিতে গেলে আমার মোবাইল কিনে দেওয়া লাগবে, আর বড় দিদির কাছে ফোন দিতে গেলে তখন তুমি তার সকাল বিকাল কী খায় সবই জানো, আর আমি ঢাকায়, আমি যদি তোমাকে কল করি তাহলে আমি ফোন দিয়ে তোমাকে কল দেবো। এই তো ঠিক আছে, যদি আমার কোনো দিন সমর্থ হয় তোমাকে মোবাইল কিনে দিয়ে, তখন আমি তোমাকে ফোন দেবো, আর কোনো দিন তোমাকে আমি ফোন দিব না। আপনি আমাকে বলতে পারেন যে আপনার প্রতি আপনার মা বাবার এই আক্রোশটা কেন, এই অবহেলাটা কেন? আমি জানি না, তারা কোনো দিনই আমাকে সবসময় ব্যবহার করছে। আমার মা সাপোজ একদিন আমাকে বলেই ফেলছে, তখন আমি হোস্টেল থেকে বড় হয়ে গেছি, এসএসসি পাস করছি, তখন ওখানকার সিস্টার ছিল অস্ট্রেলিয়ান, উনি বলছে যে আমি ওকে নিয়ে যাব। সবার বাবা মা নিয়ে গেছে ছুটিতে, আমার বাবা মা আসে না আমাকে নিতে। তখন উনি বলছে কি যে আমার সিস্টার বলছে আমি নিয়ে যাব ওকে, অস্ট্রেলিয়াতে নিয়ে যাব। তখন আমার বাবা মাকে ফোন দিছে যে আমি আপনার মেয়েকে নিয়ে যেতে চাই, আপনার কী মত? তখন আমার মা আমার দিকে, আমার পা থেকে মাথা পর্যন্ত তাকায় দেখলো না, আমার মেয়ে তখন বড় হয়ে গেছে, এখন দেওয়া যাবে না, এখন আমার মেয়েকে দিয়ে আমি যে কোনো একটা কিছু করে হয়তো আমার সংসারটা চালাবে, ভাই করবে, তার চিন্তাধারা এটা ছিল। তো যখন যাই হোক, আমি ঢাকাতে আসছি, আমি মাঝে মাঝে প্রায় বেতন পেলে তাদেরকে আমি খরচটা পাঠাতাম। পাঠানোর ফলে একসময় যখন বিয়ে হয়ে গেছে, তখন সে আমাকে ডাইরেক্টই বলে দিল, আমি তো ভেবেছিলাম যে তোর কোনো দিন বিয়ে হবে না, তুই আমার সংসারটা ঠিকমতো দেখবি, এভাবেই থাকবি, কিন্তু তুই কি করলি, তুই কেন বিয়ে করলি? হয়তো সে চাইছে যে সারা জীবন আমি তার কাছে তার সংসারটা নিই, তাকে দেখি বা কিছু, কিন্তু সে চায়নি যে আমার বিয়ে হোক, আমি একটা সংসার করি, আমি একটু সুখী হই, কোনো দিনই তারা চায়নি। আর এখন তো তাদের কাছে বলতেই পারি না আমার পরিস্থিতির কথা, বললে তো এখন আমাকে কত কথা শোনাবে যে গেছিলি তো, এটা হলো না, ওইটা হলো না।
আর এই হলো। একটা মানুষের নাইলে মা বাপ থাকে না, নাইলে জামাই থাকে না, নাইলে সন্তান থাকে না, আপনার তো এখন তিনটাই নাই। সেটাই, এখন আমার তো কেউ নাই, আমি কার কাছে এই কষ্টের কথাগুলো বলবো বা কি করব? তো বাবা মাকেও বলতে পারি না, সন্তানদের কষ্টগুলো বলতে পারি না, নীরবে কাঁদি আর ভাবি যে কী হবে, আমার জীবনটা কী হবে, বাকি জীবনটা বা এই সন্তানগুলোর কী হবে, এরা কোথায় গিয়ে দাঁড়াবে, আমি যদি মারা যাই এই তিনটা সন্তান আমার কোথায় গিয়ে দাঁড়াবে? যে ওদের বাবার বাড়িরও কোনো কিছু নাই, মার বাড়িরও কোনো কিছু নাই, আমি তো আমাদের সম্পত্তি পাবোই না। আর আমার হাজব্যান্ড যা দেওয়ার সব তার বড় ওয়াইফরে দিয়ে দিছে, সেল টেল করে। বিয়েটা করছিলেন কেন ওই লোকটারে? বিয়েটা বিয়ে করলেন তখন তো দেখলাম যে খুবই ভালো ভালো জব করে, বাইংয়ে জব করে, খুবই ভালো। আপনি তখন আসলে আমি বললাম না যে বয়সটা কম ছিল, বা আমি এতটা, আমার কাছে মনে হতো যে আমি, যেহেতু আমরা হোস্টেলের কিছু একটা আছে, যেমন এখন না, আরও তো আমি তো 96 সালে পাশ করে বের হয়েছি, তো দেখা যাচ্ছে যে তখন ভাবতাম কি হোস্টেলে সারা জীবন, ছোটোবেলা থেকে 1.5 বছর থেকে একটা মেয়ে আর কী শিখবো, হোস্টেলে যা দেখছে তাই শিখছে, বান্ধবীদের সাথে সময় কাটাচ্ছে, হাসি ফুর্তি করে, ছেলেদের সাথে আমরা মিশিনি কখনো। যখন এসএসসি পাশ করে বের হয়েছি তখন, এছাড়া কিন্তু কখনো আমরা ছেলেদের সাথে কথা বলার সুযোগ পেলে মিশতেও পারিনি। তার মানে সেটাই তো ভুল হয়েছে। এখন আমাদের হলো মিশিনে, হঠাৎ তখন আমি বললাম না যে বের হয়েছে যখন মানে পরীক্ষায়, তখন আমার মনে হচ্ছে কেউ যে একটা ভালো কথা বলে মনে হচ্ছে সে বুঝে আমাকে খুবই পছন্দ করে বা ভালোবাসে বা খুবই ভালো, কিন্তু ক্ষতি করবে এটা মাথা মানে, কারণ আমরা তো এগুলো শিখি নাই যে আপনার ভিতরে ঢুকে কাউকে ক্ষতি করা বা কারো ভিতরে ঢুকে ভালো ব্যবহার করে কাউকে, এগুলো এখন আমরা মানে তখন শিখিনি। এখন যেমন আমি 10 জনের সাথে চলাফেরা করি, বুঝি জিনিসটা, ঠিক আছে, কিন্তু তখন তো মানে এটা ছিল না। সন্তানকে, মেয়ে বাচ্চাকে ছেলে মেয়ে সবার সাথে মিশতে দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা, কিন্তু তখন আমাদের দিত না, আমরা ছেলেরা মেয়েরা আলাদাই বড় হয়েছি, হোস্টেল আলাদা আলাদা ছিল, হয়তো সপ্তাহে একদিন ভাই বোনের সাথে দেখা হতো, এই আর কি। স্কুলে যেতাম, গার্লস স্কুলে পড়তাম, মনে করেন স্কুলে যেতাম আসতাম এই পর্যন্তই, কিন্তু আমরা ওইভাবে করে কখনো মেশার সুযোগ পাইনি, ঠিক আছে। বোন, যার কারণে আমার হাজব্যান্ড আমাকে সবসময় খোঁটা দিত যে আন্ডারগ্রাউন্ডে থেকে বড় হয়েছিস, কী শিখবি? তো আমি হ্যাঁ, ভদ্রতাটা শিখছি, আর কাউকে কখনো ক্ষতি করার জিনিস এগুলো আমার মাথার ভিতরে কাজ করে না, এগুলোই শিখছি। হয়তো তোমার মতো এইভাবে বড় হলে হয়তো তোমার সাথে আমার আর দেখা হতো না বা কিছু, বা তোমার সাথে আমার হতো না, আমি যদি সেরকমই হতাম, কিন্তু আমার সমস্যা ওইটাই। আমি কথা বলছেন, একটা সেকেন্ডের জন্য আপনার চোখের জল কমে নেই, আমি অবাক হয়ে যাচ্ছি। আমার চোখের জল ভাই আমি কমাতে পারি না, কি আমি এতটাই আপসেট এখন, মানে আমি এখন ওদের ভবিষ্যৎ নিয়ে ভাবি, বাচ্চাদের, যে আমি মারা গেলে এদের কি হবে, এটা ভাবতে ভাবতে এখন আমি এখন তো এমন পর্যায়ে আছি, মানে এটা বলা যাবে না, এত কষ্টে বা এত সমস্যায় আছি। তেমন হাজব্যান্ডে আমি যদি বলি বাচ্চা একটু নিয়ে যাও বা একটু তোমার কাছে রাখো, তখন বলে কি রাস্তায় ফেলে দে। তখন ছেড়েতে বলি দেখো তোমার বাবা কি বলে, তোমরা তো তার কথা শোনো, সে তোমাদের ফেলে, আমি তো ফেলে দিতে পারিনি। আমি তো যখন আমার 3টা সন্তান হয়েছে তখনও তো আমি ইয়াং, তখনও আমি সুন্দরী, আমি যেটা বুঝি, আমার তো অনেক রকমের, আমি কি বলবো, যখন ওর বাবাকে আমি ছেড়ে দিই তখন ওই বাড়ি এলাম, আমাকে শয়তানি করে একদিন বলতেছে যে ভাবি টুলেট টানাবো, তো আমি তো বাসা ছাড়িনি ভাইয়া, টুলেট টানাবেন কেন? তো হাইসে দিছে। তো আমি ওনার মানেটা বুঝি নাই, দেখি আরও 10 জন লোক ছিল ওনার সাথে, সবাই হাসতেছে। পরে এই কথাটা মনে হয় 1-1.5 দিন পরে আমার মানে ভিতরে লাগছে, উনি কথাটা আমাকে বললো, সবাই আমাকে নিয়ে হাসলো। তখন আমি বুঝলাম যে সে আমাকে ইঙ্গিত করে বললো, যেমন হাজব্যান্ড চলে গেছে সেজন্য বললো যে আপনার জন্য কি টুলেট টানাবো, কিন্তু আমি বুঝতে পারিনি তাহলে আমি কতটা বোকা ছিলাম, কতটা বোকা, বুঝছেন। বোন, আমরা শেষ করব, যদি আপনি আপনার জীবনের কোনো শিক্ষা সাধারণ মানুষ যারা দেখছে তাদের জন্য বলতে চান যে এইরকম করে ভুল করবেন না বাকি। এটা তো অবশ্যই বলবো, আর আমার সবচেয়ে বেশি বড় কথা যে মুসলমান ভাইদের প্রতি আমার একটাই কথা, যদি কোনো মুসলিম তো না, যদি কোনো অন্য বেধর্মী মেয়েকে বিয়ে করুন, তবে আমার মতো এরকম করে কাউকে করুন, তো তাদের শান্তি দেওয়ার চিন্তা ভাবনা করবেন, কারণ একটা মেয়ে কতটা অসহায় আমি এখন বুঝতে পারতেছি, সব হারিয়ে, ঠিক আছে। তো আমার এইটাই কথা, মানুষ এরকমভাবে কীভাবে চিটার কেটে একটা বাপ এরকম হতে পারে, আমি কোনোদিন কল্পনা করতে পারিনি আমার বাবা মা এরকম হতে পারবে, এটাও আমি কোনোদিন কল্পনা করতে। পরিশেষে আমি কি বলবো, সব দিক থেকে আমার মনে হয় আমি একটা ব্যর্থ সন্তান, ব্যর্থ স্ত্রী,
এবং ব্যর্থ মা। আমি কোনো কিছুই করতে পারতেছি না আমার সন্তানদের জন্য। এই জন্য সবাইকে বলবো, সবাই একটু সচেতনভাবে আর দেখে শুনে বিয়ে করার আগে অন্ততপক্ষে 100 বার যাচাই করবেন যে ছেলেটা কীরকম, কী ভালো মন্দ। আমার মতো বোকা যেন এরকম কেউ আর না হয়, বা এরকম বোকামি কেউ না করে।